সে আসছে, সে আসছে, সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে সে কাউকে ছাড়বে না। গল্প শুরু করার আগে দর্শক বন্ধুদের সহযোগিতা ও ভালোবাসা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শুরু করছি আজকের হাড় হিম করা ভৌতিক নিবেদন, বেগুন কোদরে শেষ রাত। মেডিকেল ইমার্জেন্সি ওয়ার্ডে অফিস ঘরে আমরা কজন ছাত্র বসে আছি। দুর্যোগের রাত্রি, বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখনো পর্যন্ত বৃষ্টির বিরাম নেই। শুধু কি বৃষ্টি, ঝড়ও বইছে সনসন করে। ঝড়ের দাপটে জানালার কপাটগুলো বারবার আছড়ে পড়ছে। ডিউটিতে এসেছি রাত 9টায়, 12টা বাজতে চলল। কেসের কোনো নামগন্ধ নেই। হঠাৎ বাইরে থেকে দুজন কুলি স্ট্রেচারে করে একজন আহত লোককে নিয়ে এসে হাজির হলো। লোকটা মোটর চাপা পড়েছে। চোট খুব সাংঘাতিক। লোকটার পাঁজরায় চোট লেগেছে। হাড় কখানা আর আস্ত নেই। লোকটার বাঁচবার আশা খুবই কম। হয়তো রাত্রের মধ্যেই মারা পড়বে। নির্মল হঠাৎ প্রশ্ন করে বসল, আচ্ছা, অপঘাতে যারা মরে তাদের পরিণাম কি? অবিনাশ চট করে জবাব দিল, তারা মরে ভূত হয়। তোমরা ভূতে বিশ্বাস করো? ব্যঙ্গের সুরে বলল নন্দ। করি বই কি, স্বচক্ষে যখন দেখেছি তখন অবিশ্বাস কিসের? গম্ভীর মুখে জবাব দিল অবিনাশ। স্বচক্ষে দেখেছ? বলো কি? তোমরা বিশ্বাস করো আর নাই করো, ভূত আমি একবার স্বচক্ষে দেখেছি। ব্যাপারটা যদি শুনতে চাও তাহলে বলি। নির্মল উৎসাহের সাথে বলে উঠল, বলো অবিনাশদা, বলো। অবিনাশ বলতে শুরু করল, আমি তখন 3rd ইয়ারের ছাত্র। মামা লিখলেন বেগুন কোদর বেড়াতে আসবার জন্য। তোমরা জানো বেড়ানোর শখ আমার খুব বেশি। চিঠি পেয়েই বেগুন কোদর রওনা হলাম। মামা ছিলেন ওখানকার হাসপাতালের ডাক্তার। দিনের বেলা হাসপাতালেই তিনি থাকতেন। বাড়িতে শুধু রাঁধুনি, বামুন আর চাকর। একা একা ভালো লাগতো না আমার। দুপুরবেলা বেরিয়ে পড়তুম ঘুরতে। একদিন বিকেলবেলা ঘুরতে ঘুরতে বেগুন কোদরের একটা ছোট্ট গ্রামে গিয়ে হাজির। সেখানে লোকের বসতি খুব কম। রাস্তাঘাট সংকীর্ণ। গ্রামের প্রান্তে জঙ্গল। জঙ্গলের দিকে দিনের বেলাতেও লোক চলে না। কি খেয়াল হলো, জঙ্গলের ভিতরে ঢুকে একটা উঁচু ঢিবির উপর
গিয়ে বসলুম। চতুর্দিকে গাছপালা, এরই মধ্যে ঝিঁঝির ডাক শুরু হয়েছে। আনমনে বসে দেখছি, হঠাৎ নজরে পড়ল কিছু দূরে প্রকাণ্ড একটা কোঠা বাড়ি। ওই জঙ্গলের মধ্যে মানুষ যে বাস করতে পারে এ আমার ধারণাই ছিল না। নিশ্চয়ই ওটা পোড়া বাড়ি। এককালে ওই বাড়ি হয়তো কোনো ধনীর প্রমোদ ভবন ছিল, আজ পরিত্যক্ত। তখনও সন্ধে হতে অনেক দেরি। ঢিবির উপর থেকে উঠে বাড়িটার দিকে হাঁটতে শুরু করলুম। মিনিট 5-7 হাঁটবার পর বাড়িটার ফটকের কাছে এসে পৌঁছালাম। ফটক বন্ধ। ফটকের সামনে অজস্র কাঁটা গাছ ঠেলে ফটকের দিকে 2-1 পা এগিয়েছি। এমন সময় হঠাৎ কে পেছন থেকে বলল, ওদিকে কেন যাচ্ছেন? ফটক তো খুলতে পারবে না। আশ্চর্য হয়ে পিছনে ফিরে তাকাতেই দেখি ফতুয়া গায়ে একজন বেঁটে লোক আমার কাছে দাঁড়িয়ে। লোকটার বয়স বেশি নয়, 30-এর কাছাকাছি। পোশাক দেখে মনে হয় জমিদার বাড়ির সরকার। তুমি এখানে থাকো? জিজ্ঞেস করলাম লোকটাকে। আজ্ঞে হ্যাঁ, এ বাড়ির তদারকের ভার আমার উপর। ওপাশে একখানা চালা ঘর আছে, সেখানেই আমি থাকি। আপনি যদি বাড়িটা দেখতে চান তাহলে খিড়কির বাগান দিয়ে ঢুকতে হবে। ফটক খুলতে চেষ্টা করা বৃথা। অনেক কাল ওটা বন্ধ হয়ে রয়েছে, আর হয়তো বন্ধ থাকবে বরাবরই। বাড়িটা জীর্ণ হয়েছে বটে, কিন্তু আজও ওর কারুকার্য একেবারে নিশ্চিহ্ন হয়নি। ভিতরটা দেখতে ইচ্ছে হলো, তাই লোকটির পিছু পিছু চললাম। অনেকটা পথ ঘুরে খিড়কির বাগানে এসে পৌঁছালাম। বাগানে ঢুকে সঙ্গীটিকে বললুম, সদরের পথটা খোলা রাখা দরকার। এতটা পথ ঘুরে খিড়কি দিয়ে যদি আসা যাওয়া করতে হয় তবে তো অসুবিধের অন্ত নেই। লোকটি মৃদু হেসে বলল, অসুবিধে কার হবে? এখানে আসে কে? মালিকেরা বহুকাল এ বাড়ি ত্যাগ করেছেন, আর গাঁয়ের লোক ভুলেও কোনোদিন এদিকে আসে না। কথা বলতে বলতে আমরা বাড়িটার কাছাকাছি এসে পড়লুম। প্রকাণ্ড 3 মহল বাড়ি, দরজা জানালা সব বন্ধ। বাড়ির বাঁধানো চত্বরে বসে জিজ্ঞেস করলুম, এ বাড়ির সম্বন্ধে কোনো কানাঘুষি আছে বুঝি? আজ্ঞে হ্যাঁ, সেজন্যেই তো গাঁয়ের লোক এদিকে আসতে ভরসা পায় না। পুরানো পরিত্যক্ত বাড়ির সম্বন্ধে এদেশে প্রায় এরকম রটনা হয়, তাই আশ্চর্য না হয়ে প্রশ্ন করলুম, বাড়ির মালিকেরা এখন কোথায়? লোকটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটু ভেবে নিয়ে বলল, তবে শুনুন, এই বাড়ির মালিক ছিলেন বীরনগরের চৌধুরীরা। এককালে চৌধুরীদের
যথেষ্ট অর্থ ও প্রতিপত্তি ছিল, তবে জমিদার হলে যা হয়, স্বভাব ওদের মোটেই ভালো ছিল না। কত পাপ ও অন্যায় যে এখানে অনুষ্ঠিত হয়েছে তা বলে শেষ করা যায় না। আপনি গায়ে একটু খুললেই এ বাড়ির অনেক কথাই হয়তো শুনতে পাবেন। আমি অবশ্য একটা ঘটনা জানি, আর সেইটাই আপনাকে বলতে পারি। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 36 বছর আগে। তখন এ বাড়ির কর্তা দেবনারায়ণ চৌধুরী, দেবনারায়ণ বাবু তার পূর্বপুরুষদের মতো অত্যাচারী ছিলেন না। তিনি ছিলেন অত্যন্ত কৃপণ। বাড়িতে আত্মীয় স্বজনের আসা যাওয়া দেবনারায়ণ বাবু পছন্দ করতেন না। সবারই প্রায় অভাবে কাটত। কে কখন কি চেয়ে বসে তা বলা যায় না, কিন্তু নারায়ণবাবুর অনিচ্ছা সত্ত্বেও তার 2 ভাগ্নে মাঝে মাঝে এসে থাকত। তারা দুজনেই ছিল 1 নম্বরের শয়তান ও অপদার্থ। কাজকর্ম বলতে লোক ঠকিয়ে খাওয়া। সে বছর নারায়ণবাবু হঠাৎ অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। যে ডাক্তার তার চিকিৎসা করতে আসতেন, তিনি অনিমেষকে খবর পাঠাতে বললেন। কলকাতায় চিঠি গেল। উত্তরে অনিমেষ জানালো 2-4 দিনের মধ্যেই সে হাজির হবে। অনিমেষ পৌঁছাবার আগেই দেবনারায়ণবাবুর বড় ভাগ্নে একদিন তার চাকরকে সঙ্গে করে এখানে এসে উপস্থিত। সে এসে বলল মামার অসুখ শুনেই সে এসেছে, আর যতদিন না অনিমেষ আসছেন ততদিন সে এখানেই থাকবে। কথাটা শুনে দেবনারায়ণবাবু খুশি হলেন না, কিন্তু তখন তিনি অসুস্থ, আপত্তি বা করেন কি করে। 3 দিন পর সেই রাত্রে আবার দেবনারায়ণবাবুর অবস্থা খারাপের দিকে গেল। তিনি বিছানায় ছটপট করতে লাগলেন। 11টার সময় বনমালী মোটর নিয়ে স্টেশনের দিকে গেল। রোগীর ঘরে তখন শঙ্কর ছাড়া আর কেউ নেই। চাকর বাকরেরা সবাই শুয়ে পড়েছে। ছেলের আসার প্রতীক্ষায় দেবনারায়ণবাবু কান খাড়া করে আছেন। শঙ্কর অধীরভাবে জানালার দিকে তাকাচ্ছে আর মাঝে মাঝে কান খাড়া করে শুনছে। মোটর যখন গ্রামের রাস্তা দিয়ে বাড়ির দিকে আসছে, তখন তার হেডলাইটের আলো দেবনারায়ণবাবুর ঘরের জানালার সার্সিতে এসে পড়ল। শঙ্কর তাড়াতাড়ি উঠে বৃদ্ধের গলাটা 2 হাতে চেপে ধরল। মোটরের আলো সার্সির কাছে যত তীব্র হয়, তার হাতের চাপও ততই বাড়তে থাকে। বৃদ্ধের দেহ ক্রমেই নিথর হয়ে আসে। প্রচণ্ড শব্দে লোহার ফাটক বন্ধ হলো। লোকটা বলল, পরদিন কর্তাকে এ বাড়ির একটা ঘরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। গলায় 10 আঙুলের ছাপ। বনমালী ব্রেক কষে গাড়ি থামাতে গেল, কিন্তু ফটকের সঙ্গে ধাক্কা লেগে গাড়ি উল্টে একই সঙ্গে অনিমেষ আর বনমালী দুজনেই মারা পড়ল। লোকটি একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করল, শিবনারায়ণ বাবুর ভাগ্নেই সম্পত্তি পেল, কিন্তু
সেও মারা গেল মাস কয়েক পর। পাপের সম্পত্তি আর ভোগ করা হলো না। কিন্তু সে যে শিবনারায়ণ বাবুকে হত্যা করেছিল এ কথা তুমি জানলে কি করে? জিজ্ঞাসা করলাম আমি। আমি কি করে জানলুম? লোকটি অদ্ভুতভাবে হেসে উঠল। সম্পত্তির কিছু আমারও পাবার কথা ছিল, কম নয়, তখনকার দিনে 1010 টাকা। জেনে শুনেই তাই এই বিপদের মুখে পা বাড়িয়েছিলাম। কিন্তু আমার অদৃষ্ট মন্দ। ভেবেছিলাম অনিমেষ মরবে, কিন্তু কোনো রকমে আমি বেঁচে যাব। তার হলো না। কিন্তু এত কিছু তুমি জানলে কি করে? জিজ্ঞাসু দৃষ্টিতে আমি লোকটির মুখের পানে তাকাতেই সে অতি বিনীতভাবে বলল, আজ্ঞে, আমি বনমালী। দিনের আলো তখনও একেবারে মিলিয়ে যায়নি। বেশ লক্ষ্য করলুম আমার কাছ থেকে 2-4 পা এগিয়েই লোকটি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।